সামনে তোমাদের চতুর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 এর ম্যাথমেটিক্স পরীক্ষা। আমরা সঙ্গে পেয়ে গিয়েছি কৌশিক ম্যাথ সাবের কর্ণধার, বিশিষ্ট শিক্ষক, লেখক এবং অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি কৌশিক স্যারকে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে আবারও স্বাগত। স্যারের কাছে শুনে নেব যে এবছর এই যে ফোর্থ সেমের ম্যাথের জন্য কোন কোন অংশ গুরুত্বপূর্ণ বা কি ব্যাপার। তার আগে স্যারকে বলে রাখি, এবছর বাংলা থেকে শুরু করে এখনো পর্যন্ত সায়েন্স, আর্টস, কমার্সের যে কটা সাবজেক্টের পরীক্ষা হলো তাতে ছাত্রছাত্রীদের অভিযোগ একটা বিষয় দেখছে, যারা খুঁটিয়ে পড়েছে তাদের বিষয় আলাদা, যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে সামনে ম্যাথমেটিক্স পরীক্ষা, ছাত্রছাত্রীদের মনে ভয় ভীতি প্রচন্ড। তো আপনি কি বলবেন, কেমন ভাবে প্রস্তুত হতে হবে সেটা যদি একটু বলতেন। আচ্ছা, ম্যাথমেটিক্স তো এবছর যেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য, তো একদম নতুন সিলেবাস, নতুন প্যাটার্ন, একদম সবকিছু নতুন। ঠিক আছে, যেহেতু সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ফলে খুব বেশি সাজেস্টিভ করে গিয়ে খুব লাভ হচ্ছে না, সবাই যেটা বলছে। কিন্তু তবুও আমাদের ম্যাথের ক্ষেত্রে খুব সহজেই বলা যায় যে টপিক ওয়াইজ যদি আমি বিশ্লেষণ করি, যে আমাদের এখানে কটা টপিক আছে। প্রথমে আছে ভেক্টর, ভেক্টর থেকে আসছে 15 নম্বর। তারপর আসে ডাইরেক্ট ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন থেকে আসছে 9 নম্বর। তারপরে আসছে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন, সেখান থেকে আসে 6 নম্বর। তারপর আমাদের আসছে হচ্ছে এলপিপি, এলপিপি থেকে আসছে আমাদের 5 নম্বর। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আসছে, সেখান থেকে আমাদের 5 নম্বর আসছে। তাহলে এই যে ব্যাপারটা যদি আমি বিশ্লেষণ করছি, তাহলে আমাদের টপিক দেওয়া আছে 1, 2, 3, 4, 5টা টপিক আসছে। এর মধ্যে সবচেয়ে বেশি নাম্বার থাকছে হচ্ছে ভেক্টর থেকে, ভেক্টর থেকে 15 নম্বর আসছে। তাহলে আমাদের কাছে খুব অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে যদি আমরা ভেক্টরটাকে তুলে ফেলতে পারি, তাহলে কিন্তু একটা টপিক করলেই কিন্তু আমরা 15 নম্বর মধ্যে পেয়ে যাচ্ছি। যেখানে আমরা ধরে নিতে পারি যে এখানে পাস মার্কসের জন্য 12 মার্কস, 12 মার্কসের মধ্যে 15 নম্বর ওখান থেকে আমরা পেয়ে যেতে পারি শুধু ভেক্টর টপিকটা করলে। এবার ভেক্টরে কি কি আছে? ভেক্টরের ভিতর কিন্তু তোমাদের অনেকগুলো টপিক আছে, 5টা টপিক আছে। ঠিক আছে, কি কি আছে? প্রথমে ভেক্টর অ্যালজেব্রা আছে, তারপর ভেক্টরের গুণ আছে, তারপর দিক কোসাইন দিক অনুপাত আছে, তারপর সরলরেখা আছে, সরলরেখার আবার ভাগ আছে অনেকগুলো। ঠিক আছে, এবার এই যে টপিক গুলো আছে, এই টপিক গুণেরও আবার ভাগ দেওয়া হয়। তো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে ভাগ করেছে। তো এখান থেকে যদি আমি ভেক্টরের গুণ চ্যাপ্টারটা খুব ভালো করে করি এবং সরলরেখা চ্যাপ্টারটা, দুটো চ্যাপ্টারের নাম বলছি, ভেক্টরের গুণ এবং সরলরেখা। গুণের মধ্যে কি ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট আছে, এবং সরলরেখার মধ্যে তো আরো কিছু কিছু আছে, যেগুলো আমি একটু পরে বলে দিচ্ছি। এই জায়গাটা যদি তুমি ভালো করে করো, তাহলে কিন্তু তুমি 15 মার্কসের মধ্যে 15 মার্কসই কমন পেয়ে যাবে। কারণ তোমাদের এখানে আমাদের কিন্তু প্রচুর অর আছে। ভেক্টর যে 2 নম্বরে থাকবে, তার থেকে 4টে কোশ্চেন আসবে। 3 নম্বরে যেখানে থাকবে সেখানে 2টো কোশ্চেন থাকবে। 4 নম্বরে তো 4খানা কোশ্চেন থাকবে, তার থেকে 2টো করতে হবে। তো ফলে এই জায়গাটা কিন্তু আমরা খুব সহজে এই অল্প সময়ের মধ্যে কিন্তু টার্গেট করতে পারি। তবে ভেক্টর যতটা সহজ, ততটাই কিন্তু নাম্বার কাটারও জায়গা থাকে। ভেক্টরে কিন্তু খুব সাবধানে লিখতে হয়। কোনো জায়গায় যদি ডট মিস হয়ে যায়, তাহলে পুরো নম্বর কাটা। কোনো জায়গায় যদি ক্রস মিস হয়ে যায়, তাহলে পুরো নম্বর কাটা। একক ভেক্টর বলছে এবং ক্যাপ দিচ্ছ না, তাহলে কিন্তু নাম্বার কাটা। ছবি সহ তুমি ঠিকঠাক করে লিখছো না, তাহলে কিন্তু নাম্বার কাটা হবে। সুতরাং যেখান থেকে নাম্বার পাওয়া যাচ্ছে, সেখান থেকে নাম্বার কাটাও যেতে পারে, কিন্তু টপিকটা সহজ। যেমন ভেক্টর ডট গুণ, ক্রস গুণ তোমরা ফিজিক্সেও পড়েছো, আবার ম্যাথেও আছে। ফিজিক্সে যদি তুমি পড়ে থাকো, ম্যাথে তো একদম বাচ্চা জিনিস আছে, একদমই খুবই সহজে আছে। তো ওই জায়গাটা তোমরা করে ফেলতে পারো। আর সরলরেখা চ্যাপ্টারটা এবছরের জন্য কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। যতগুলো স্টার দিতে চাও, ততগুলো স্টার দিয়ে নিতে পারো। সেখান থেকেও কোন অঙ্কগুলো আমি বলছি। তার আগে আরেকটা টপিক নিয়ে আমি খুব বলবো, সেটা হচ্ছে এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এখান থেকেও কিন্তু 5 নম্বর আসে। তাহলে এই 5 নম্বরও কিন্তু খুব সহজে আমরা পেতে পারি, একদম সহজ দেবে বলে দিয়েছে। যেটা আমাদের কাছে এখানে আমি একটা বই দেখাচ্ছি, ঠিক আছে? তো বইটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার, এটা হচ্ছে বোর্ড থেকে প্রকাশিত করেছে। সেখানে 2টো স্যাম্পল পেপার দিয়েছে এবং প্রত্যেকটা পেপারে কোশ্চেনের সাজেশনও দিয়ে দিয়েছে, সাজেশন টাইপের অঙ্ক বলেছে এই টাইপের অঙ্কগুলো করো। তো এই বইটা কিন্তু যখন দেখছি, তখন কিন্তু এলপিপি তে দেখছি যে একদম সহজ দিয়েছে। একটা চরম মানযুক্ত অঙ্ক দিচ্ছে, একটা অবমানযুক্ত অঙ্ক দিচ্ছে। তো এই অঙ্কগুলো যদি আমি করি, তাহলে কিন্তু 3 মার্কস খুব সহজেই পাওয়া যাবে, কারণ ওই জায়গাটা একদম সিম্পল, একদমই সিম্পল, মানে কোনো ভ্যারাইটি নেই, এবং খুব সহজেই ওখান থেকে আমরা 3 মার্কস পেয়ে যেতে পারি। আর একটা 2 মার্কস এর ক্ষেত্রেও কিন্তু খুব সহজ কোশ্চেন দিচ্ছে, যেটা সাজেশন ওরিয়েন্টেড এই বইটা দিয়েছে, যে প্রশ্নগুলো দিয়েছে। একটা ওই অঙ্কটার কিছুটা অংশ দিচ্ছে, অথবা কিছু থিওরি দিয়ে দিচ্ছে, একদম সিম্পল সিম্পল থিওরি যেগুলো আছে সেগুলো কিন্তু দিচ্ছে। তাহলে এখানে কিন্তু 5 নম্বর হয়ে গেল। তাহলে তুমি দেখো, ভেক্টরে 15 নম্বর, এলপিপির 5 নম্বর, এই 20 নম্বর কিন্তু ইন্টিগ্রেশন ছাড়া, যেটা স্টুডেন্টদের মেনলি ভীতির কারণ থাকে, পুরো দ্বাদশ শ্রেণী জুড়ে থাকে, আগেও থাকতো এখনো থাকবে, সেটা হচ্ছে সমাকলন, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের জায়গাটা বাদ দিয়েও কিন্তু আমরা 20 নম্বর মানে 50% অ্যান্সার করে ফেলতে পারি। তো এই জায়গাটা কিন্তু তোমরা যদি ফোকাস করো, তাহলে আমার মনে হয় যে খুব সহজে তুমি বেরিয়ে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও যেটা আছে স্যার, আপনার কথা শুনবো, এই একটু থামালাম।
অনেক স্টুডেন্ট আচ্ছা। আজকের ভিডিওটা দেখবে যারা গোটা বছর পড়েনি। কাল হয়তো হ্যাঁ, মানে এটা গণিত, এটা বুঝতে হবে যে তুমি যদি প্র্যাকটিস না করো, কনসেপ্ট ক্লিয়ার না থাকে, কৌশিক বাবুকে তোমার ঘরে বসিয়ে রাখলেও তুমি প্রশ্নের উত্তর করে আসতে পারবে না। তাই যারা হ্যাঁ, প্র্যাকটিস করেছো, স্যার যেটা বলছেন এটা বেশি প্র্যাকটিসের জন্য। কাল দেখা গেল ম্যাথেও কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, স্যার যেগুলো গুরুত্বপূর্ণ বললেন এগুলো একটাও না আসতে পারে, কিন্তু তোমাকে সেইভাবে প্রস্তুত থাকতে হবে। স্যার যেগুলো বলছেন এগুলো অভিজ্ঞতার নিরিখে, অভিজ্ঞতার পুষ্টিপাতরে যাচাই করা, এগুলো আসবে, এটা প্রবণতা বলে। কিন্তু তার মানে আমরা একবারও বলছি না এই কটাই আসবে। হয়তো কাল যদি একটা প্রশ্ন না আসে, কেউ এসে কমেন্ট লিখে দেবে আপনি বললেন কিচ্ছু আসলো না। তো স্যার বলছেন হ্যাঁ, পরীক্ষার 24 ঘন্টা আগে, সিলেবাসটার সময়সীমা ছিল 180 দিন, ধরে নিলাম যুক্তির খাতিরে তোমরা 120 দিন পেয়েছো, তাহলে 119 দিন তুমি যেটা পড়েছো সেই ধারণাটা প্রয়োগ করে কৌশিক বাবু যেটা বলছেন সেটাকে মেনে চললে তুমি সাফল্য অর্জন করতে পারবে। শুধু আজকের ভিডিওটা কিন্তু তোমাকে 5 নাম্বারটুকু পেতে সাহায্য করতে পারবে, কিন্তু সম্পূর্ণ নাম্বারের জন্য কনসেপ্ট ক্লিয়ার অবশ্যই থাকাটা এই জরুরি। কথাটা, হ্যাঁ, এই কথাটা সবসময় আমরা খেয়াল রাখবো। সাজেশন যে জিনিসটা হয় সেটা কিন্তু তোমাকে জাস্ট পাস মার্কস বা একটু ভালো মার্কস তুলে দিতে পারে। তুমি যদি খুব ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু তোমাকে বইটা খুঁটিয়ে পড়তে হবে, বইয়ের থিওরি অংশ কারণ তোমাকে কোনো খুঁটিয়ে বছর হয় যে পড়তে একই হবে। কোশ্চেন রিপিট হচ্ছে, হুম, মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখি উপপাদ্য একই পরপর দুবার রিপিট হচ্ছে, বা একটু অন্য ধরনের কঠিন প্রশ্ন হচ্ছে। এটা হয়তো মেধা যাচাইয়ের জন্য, যে ভালো হ্যাঁ, মন্দটা এখানে বাছাই করা হবে। তো ওইটুকু হ্যাঁ, অর্জনের জন্য পড়তে নিজেকে বা প্র্যাকটিস করতে হবেই। হ্যাঁ স্যার, আপনি যদি এবার কন্টিনিউ করতেন। হ্যাঁ, তো আমি যেটা তোমাদেরকে বলছিলাম, আরো স্পেসিফিক ভাবে আমি এরিয়া নিয়েও বলতে পারি, অবকল সমীকরণ নিয়েও বলতে পারি। যেমন অবকল সমীকরণ থেকে তোমাদের 5 মার্কস থাকবে, সেটা 2+3। 2 মার্কসের ক্ষেত্রে ক্রম বা মাত্রা বা অবকল সমীকরণ গঠন কিভাবে করে, সমীকরণ কি সেটা বললেই হয়ে যায়। আর 3 মার্কসের ক্ষেত্রে যেটা থাকবে, একটা হচ্ছে y = bx আকারে অঙ্কগুলো থাকবে, আর একটা একমাত্রিক অবকল সমীকরণ, যেটা এই বইগুলোতে ফলো করে বা কোশ্চেন ব্যাংক ফলো করে আমি যেটা বুঝতে পারছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা তোমরা যদি এটাকে সিলেবাসটাকে হাফ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, একমাত্রিক অবকল সমীকরণটা ভালো করে করতে হবে, ক্রম আর মাত্রা বিষয়টা ভালো করে বুঝতে হবে। তাহলে এইভাবে তুমি সিলেবাসটাকে অর্ধেক করে অল্প সময়ের মধ্যে পড়তে পারো। ঠিক আছে, এর জন্য তোমাকে যে সাজেশনটা তোমাদের, যেটা আমি বলছি যে এরপরে সমাকলনের প্রয়োগ আছে আর ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন থেকে যে পেজগুলো দেখছি তাতে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট টাইপের দিচ্ছে, কোনটা a to b fx dx, যেটাকে আমরা যদি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স এর ফর্মুলা দিয়ে প্রয়োগ করি সেই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দিচ্ছে। এরপর তোমাকে ভেক্টরের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, যেহেতু 15 নম্বর আছে, সেখানে তোমাদের আরো স্পেসিফিক আমি করে দিচ্ছি যে তোমাদের ডট প্রোডাক্টটা করবে, ক্রস প্রোডাক্ট কি ভালো করে বুঝবে, দুটো ভেক্টরের উপর লম্ব হলে কিভাবে a ক্রস b হয় সেটা তোমরা একটু ভালো করে করবে, এবং সরলরেখা চ্যাপ্টার থেকে, ঠিক আছে, একটা বিন্দু যাবে, সেই সরলরেখার সাপেক্ষে তার প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক ভালো করে শুনে নেবে। একটা বিন্দু দেওয়া থাকবে, একটা সরলরেখা দেওয়া থাকবে, বিন্দুটা ওই সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক কি হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। আর কি আছে, দুটো সরলরেখা দেওয়া থাকবে, সমান্তরাল হতে পারে বা সমান্তরাল নয়, সমান্তরাল হতে পারে বা সমান্তরাল নয়, এই দুটো সরলরেখার মধ্যে শর্টেস্ট ডিসটেন্স, ন্যূনতম দূরত্ব কিভাবে নির্ণয় করব সেটা কিন্তু আমাদের দিতে পারে। ঠিক আছে, আমি টোটাল 5টা কোশ্চেন তোমাদের ভেক্টর থেকে বলছি, বেশি আমি বলবো না, বেশি সময়ও নেবো না, তোমাদের পড়তে হবে তোমাদেরকে। তো 3 নম্বর যে প্রশ্নটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেটা দুটো সরলরেখার সঙ্গে লম্বভাবে অবস্থান করছে, দুটো সরলরেখার সঙ্গে লম্বভাবে অবস্থান করছে, তার সমীকরণ নির্ণয় করো। বা একটা বিন্দু দিয়ে গেছে অন্য একটা সরলরেখার সমান্তরাল, সেই সমীকরণটা নির্ণয় করো। ঠিক আছে, আর দুটো সরলরেখার ছেদ বিন্দু, এই যে কনসেপ্টটা আছে, এই যে 5টা টপিক বললাম তার মধ্যে পুরো পরপর আমি সাজিয়ে দিয়েছি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিন্দু, প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক, সেকেন্ড যে ইম্পর্টেন্স শর্টেস্ট ডিস্টেন্স, তো এইভাবে পরপর কিন্তু সাজানো আছে। সুতরাং তোমরা এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই করো, আর ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের ক্ষেত্রেও আমি যেটা বললাম। ঠিক আছে, এরপর যদি তোমাদের টাইম থাকে তাহলে তোমরা আরো টপিক গুলো করবে, যেমন দুটো একটা ঘনকের কর্ণের মান হচ্ছে cos ইনভার্স 1/3, ওই অঙ্কটা ভালো করে করবে, এবং দিক কোসাইন দিক অনুপাত দেওয়া থাকলে কিভাবে সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায় সেই অঙ্কটাও ভালো করে করবে। এখান থেকে আমার মোটামুটি মনে হয় যে 4 মার্কসের যে অঙ্কগুলো দেবে সেটা এখান থেকে তুমি পেয়ে যাবে। ভেক্টরটা কিন্তু বেশি ঘোরানোর জায়গা আমি খুব কমই দেখছি, ফলে ভেক্টরটাকে তোমরা কিন্তু টার্গেট করতে পারো, যেখানে 15 নম্বর আসবে এবং তোমরা কিন্তু খুব সহজে সেটা পারতে পারো। তারপর এলপিপিটা করো ভালো করে, তাহলে কিন্তু 20 মার্কসের মতো হয়ে যাবে। এরপর সমাকলন আছে, সমাকলনের প্রয়োগ আছে, সেগুলো তো তোমাদের আরো আছে। ঠিক আছে, তো সেইগুলোর সাজেশনও আছে, তো যদি লাগে তোমরা আমাকে বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, বেশ। ঠিক আছে, স্যার অন্য অংশ থেকে আর কি কিছু বলা যায়? তো স্যার সাজেশন বলার আগে আমি যেটা বলছি, যারা আজকের এই ভিডিওটা দেখছো তারা অধিকাংশ স্টুডেন্টই হয়তো তারা জয়েন্টের দিকে যাবে বা পরবর্তীকালে গণিত এগুলো তোমাদের থাকবে। তো আমার সাজেশন এটাই, এটা 100% মিলবে
তো কৌশিক বাবুরটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এটা নিয়ে নিই। সেটা হচ্ছে, তোমরা এই স্যারের যে চ্যানেলের নামটা দেখতে পাচ্ছ, এটা স্যারের চ্যানেলের নাম। এই চ্যানেলটা ফলো করলে সেখানে গণিত বিষয়ক আলোচনা, তোমার যখন আগামীতে তোমরা যখন উচ্চশিক্ষায় যাবে সেই সংক্রান্ত আলোচনা ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই চ্যানেলটার নামটা মনে রেখো। হ্যাঁ স্যার, এবার যদি হ্যাঁ, বাকি আর কিছু বলতে হয়। হ্যাঁ, তোমরা কৌশিক ম্যাথস ল্যাবে দেখতে পারো। তাহলে আমি একটা বলছি, এই যে বইটা আছে এই বইটা পুরো সলিউশনের ভিডিও, ঠিক আছে, কিন্তু আপলোড করা আছে। তোমরা কিন্তু ওখান থেকে কোন অঙ্কগুলো আছে এই বইতে এবং সেগুলো সমাধান কিভাবে করবে সেটা কিন্তু তোমরা ফলো করতেই পারো, ঠিক আছে। এছাড়াও তোমাদের বলবো যে তোমাদের ইন্টিগ্রেশনে যেটা মেন সমস্যা হয়, যে ইন্টিগ্রেশনের টপিকগুলো কি একটার পর একটা সাজানো। তুমি একটা প্রথমটা পারলে তারপর একটা পারবে, তারপর একটা পারবে, তারপর একটা পারবে, এইভাবেই হয়। মেন কিন্তু প্রথম 3টে চ্যাপ্টারের মধ্যে ইন্টিগ্রেশন সমস্ত ফর্মুলা শেষ হয়ে যায়। অনির্দিষ্ট সমাকলন, প্রতিস্থাপন আর আংশিক, এর মধ্যে কিন্তু সমস্ত ফর্মুলা শেষ। এই ফর্মুলাগুলো জানলেই তুমি নির্দিষ্ট পারবে, তারই সমাকলনের প্রয়োগ পারবে, তারই প্রয়োগ হচ্ছে অবকল সমীকরণ। এই টপিকগুলো একটা আরেকটার সঙ্গে ইন্টারলিঙ্ক, ফলে সবই ইন্টিগ্রেশনের সঙ্গে সম্পর্কিত। ফলে এখানে আপনি বলছিলেন না আরেকটু বলতে গেলে পুরোটা বলতে হবে আমার, ঠিক আছে। এখানটায় আর মানে সব কানেক্টিং, যদি আপনি ইন্টিগ্রেশনটা ভালো করে যদি স্টুডেন্টরা পারে, তবে সেখান থেকে সমাকলনের প্রয়োগটাও পেরে যাবে। ওখানে পাতে একটা ইন্টিগ্রেশন থাকে বা তারও সহজ অবকল সমীকরণ, সেটাও তাও আমি ওখান থেকেও বলে দিয়েছি যে অবকল সমীকরণের ক্ষেত্রে তোমরা y = vx দা যে অঙ্কগুলো হয় সেগুলো করো, এবং একমাত্রিক অবকল সমীকরণে যেটা হচ্ছে ix দিয়ে যেটা করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমাকলন গুণক দিয়ে যে অঙ্কগুলো করে, সেই অঙ্কগুলো প্রত্যেকটা পেজে আমি দেখতে পাচ্ছি। তো ওই অঙ্কগুলো তোমরা ফলো করতে পারো। এবং সমাকলনের প্রয়োগ যেটা থাকে, এরিয়ার অঙ্কগুলো যেগুলো থাকে, একটা কিন্তু দেখছি খুব সহজ দিচ্ছে, মানে শুধু বৃত্ত দিয়ে দিচ্ছে, তার ক্ষেত্রফল কত। তুমি যদি নিজে ভাবো না বৃত্তের ক্ষেত্রফল কি, জানো সেই ছোটবেলা থেকে তুমি পড়াশোনা করেছো πr², কিন্তু সেটা কিন্তু এইভাবে করলে হবে না, এটা তোমাকে সমাকলনের সাহায্য নিয়ে করতে হবে। π × ব্যাসার্ধ স্কয়ার, এখানেও তাই উত্তর আসবে তুমি যদি সমাকলন করার পরে করো, কিন্তু তোমাকে পসিডিওর মেনটেন করে করতে হবে। যেমন দুটো অধিবৃত্ত ছেদ করলে তাদের মধ্যবর্তী যে অংশটা হয় সেটা খুব 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 ইম্পর্টেন্ট এবছরের জন্য, কিন্তু তার জন্য তোমাকে সমাকলন ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতে হবে। তুমি যদি ইন্টিগ্রেশনটা ভালো করে পারো, তবেই তুমি এই জায়গাগুলো এগিয়ে যেতে পারবে আস্তে আস্তে। তো এটাই তোমাদেরকে বলা। আর তোমাদের অল্প সময়, তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে পারো, আমরা যথাযথ উত্তর করার চেষ্টা করবো। যাই হোক, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আশা করা যায় আজকে যে আলোচনাটা হলো, এখান থেকে যারা মিনিমাম 5 নাম্বার বা একটা ভদ্রস্থ নাম্বারের জন্য এখন উঠে পড়ে লেগেছিলে, তারা অনেকটা সাহায্য পাবে। আর যারা গোটা বছর খেটেছো, গোটা সেমিস্টার, তারা অবশ্যই সম্পূর্ণ নাম্বার পাবে, এই আশা এই কামনা তো করবোই। স্যার, লাস্ট লাইনে কিছু হ্যাঁ, বলে যদি শেষ করতে। হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো করে করো, শান্ত মনে করো। কোনো অঙ্ক আটকে গেলে সেটার জন্য বসে থাকবে না, পরবর্তী অঙ্কগুলো চেষ্টা করবে, ঠিক আছে। পরে দেখবে তুমি ওই অঙ্কটা চেষ্টা করলে আবার পেরে যেতে পারো, ঠিক আছে। খুব কম সিলেক্টিভ টাইপের অঙ্কগুলাই তোমাদের হচ্ছে পরীক্ষায় দেওয়া হচ্ছে, যে আর কোশ্চেন এবার তো প্যাটার্ন গুলো 2x ফর্মুলা আছে, অনেক বেশি অথবা থাকছে। মডেল কোশ্চেনের হ্যাঁ, থেকেও কিছু কিছু সাবজেক্টে বেশি অথবা দিচ্ছে, এক্সট্রা কোশ্চেন হ্যাঁ, বেশি আছে। অনেক অথবা আছে। তোমরা একটু সিলেক্টিভলি করবে, যেটা পারবে সেটাই করবে। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। তো ভালো হোক এটাই চাইবো, সবসময় আমরা টিচার হিসাবে এটাই চাই, তোমাদের উন্নতি হোক। এইটা এখানে বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ঠিক আছে। ওকে, সকলকে বেস্ট অফ লাক জানালাম আমরা।